খালেদা জিয়ার করোনা পজিটিভ, অবস্থা স্থিতিশীল জানালেন মির্জা ফখরুল। একদিনে করোনায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু। কাল পরশু লকডাউন, বেড ও আইসিইউ এর জন্য হাসপাতালে হাহাকার। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের প্রতি শেষ শ্রদ্ধা। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে বিএনপি। বিকেলে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালেই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বেগম জিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। বেগম জিয়ার করোনা টেস্টের ফলাফলের কপি চলে আসে গণমাধ্যমে। তখন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি নেতারা বিষয়টি অস্বীকার করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয় বেগম জিয়ার করোনা টেস্টই হয়নি, কিন্তু বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান বেগম জিয়া করোনা পজিটিভ। তবে করোনা পজিটিভ হলেও কোনো উপসর্গ নেই তার। ডক্টর এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা ব্যবস্থাপনা এরই মধ্যে শুরু হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। তার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় তখন সেই ভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী শফিকুল হক, যোগ দিচ্ছি তার সঙ্গে। শফিক, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সকাল থেকেই এই বেগম জিয়ার করোনা পজিটিভ হওয়ার খবরটি ভেসে বেড়াচ্ছিল, তারপর এক এক করে আমরা দেখলাম যে মির্জা ফখরুল স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন তার করোনা পজিটিভ হওয়ার খবরটি। এই পর্যায়ে আসলে আপনার কাছে সবশেষ আপডেটটি কি রয়েছে? আকি, সবশেষ আপডেট যদি বলতে হয়, আমরা এখন রয়েছি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই বাসাতে থাকেন ফিরোজায় ৭৯ নম্বর সড়কে, সেখানে। এবং কিছুক্ষণ আগে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন তার ভাগ্নে ডাক্তার মামুন, যার কথাতেই আসলে মূলত বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সকাল থেকে আমরা আসলে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত কিনা, এ নিয়ে আসলে একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল। সবশেষ আসলে 4:30টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আসলে স্বীকার করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া কোভিড পজিটিভ হয়েছেন এবং বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তো আমরা এই বাসার সামনে এসে কিছুক্ষণ আগে ডাক্তার মামুন বাসার ভেতর থেকে বের হয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে ম্যাডামের বর্তমান শারীরিক অবস্থা আসলে কিরকম। তিনি যেমনটি বললেন যে তিনি স্টেবল রয়েছেন, তার কোনো আসলে উপসর্গ নেই। যেহেতু ডাক্তার মামুন আরেকটি তথ্য দিয়েছেন, আপনাকে জানিয়ে রাখি যে এই বাসাতে খালেদা জিয়া সহ তার ব্যক্তিগত স্টাফ যারা রয়েছেন এরকম সহ টোটাল খালেদা জিয়া সহ 9 জন এই বাসাতে যারা অবস্থান করছেন সবাই আসলে কোভিড পজিটিভ। এবং একটু বিষয় শেয়ার করি যে ডাক্তার মামুন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রথমে একজন সহকারী খালেদা জিয়ার যিনি বাসাতে থাকতেন তার কোভিড পজিটিভ হওয়ার পরবর্তীতে আসলে বাসার অন্যান্য যারা তার সেই রুমে যারা থাকতেন তাদের টেস্ট করানো হয়, পরবর্তীতে তাদেরও পজিটিভ হয়। দেন স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে খালেদা জিয়ারও কোভিড টেস্ট করা হয়। গতকালকে ইডিসিআর এ তার যে নমুনা নেওয়া হয়েছিল এবং আজ পরবর্তীতে ধারাবাহিকতা তার সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। এবং ডাক্তার মামুন আরেকটি বিষয় ক্লিয়ার, তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে সকাল থেকে আসলে বিভ্রান্তিটা কেন তৈরি হলো। সে বারবারই বলেছেন যে খালেদা জিয়ার কোনো কোভিড এর নমুনাই নেওয়া হয়নি, যেটি আমরা পজিটিভ সকাল থেকে যেটি জিজ্ঞেস করছিলাম। তো সেটি তিনি ক্লিয়ার করেছেন, যেমনটি বলেছেন যে খালেদা জিয়ার ব্যক্তিগত প্রাইভেসির কথা চিন্তা করেই আসলে
তিনি প্রথমে অস্বীকার করেছিলেন, যেহেতু তখনও পজিটিভ রিপোর্ট আসে না, এরকম একটি কথা ডাক্তার মামুন আমাকে বলেছেন। তো সবকিছু মিলিয়ে আসলে ডাক্তার মামুন একটু আগে এখান থেকে বের হয়েছেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাসাতেই আসলে একটি হাসপাতালের মতো অবস্থা বানানো হয়েছে এবং একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ খালেদা জিয়ার জন্য রেডি রাখা হয়েছে। যদি পরবর্তীতে প্রয়োজন হয় সেক্ষেত্রে দ্রুত যেন তাকে বাসা থেকে সেখানে নিয়ে যাওয়া হয়। তো সবশেষ অবস্থা যদি বলতে হয়, খালেদা জিয়া সুস্থ আছেন, কোনো উপসর্গ তার আসলে নেই, তবে তিনি কোভিড পজিটিভ এবং বাসাতেই আপাতত চিকিৎসা নিচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে। এই ছিল গুলশানে খালেদা জিয়ার ফিরোজার যে বাসভবন, সেই বাসভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার দ্য অ্যাকপি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। করোনায় মৃত্যুর রেকর্ডের ধারাবাহিকতা অব্যাহত। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 78। এর আগে একদিনের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 77। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে সারা দেশে মৃত্যুর মোট সংখ্যা ৯,৭৩৯। তবে শনাক্তের হার ও সংখ্যা কিছুটা কমেছে। 24 ঘন্টায় নতুন আক্রান্ত ৫,৮১৯ জন, শনাক্তের শতকরা হার ১৯.৮১। সব মিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৮৪,৭৫৬ আর করোনা থেকে সেরে উঠেছেন আরও ৪,২১২ জন। মোট সুস্থ ৫,৭৬,৫৯০ জন। সব মিলে দেশে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৯৮,৪২৭। এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়লেও চলমান নিষেধাজ্ঞার মেয়াদ। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আজ প্রথম দফার লকডাউন শেষ হবার কথা ছিল। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে ব্রিফিংয়ে জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। সে সময় জরুরি সেবায় জড়িত ছাড়া বৃহত্তর স্বার্থে সবাইকে ঘরে থাকতে হবে। প্রয়োজনীয় নির্দেশনা সহ সরকার সময় মতো প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজ প্রথম দফা লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে, তাহলে 12 এবং 13 তারিখ কি হবে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রথম ধাপে যা বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। হাসপাতালে শয্যা ও আইসিইউর চলমান সংকটের মাঝে কিছু সুখবরও আসছে। সরকার উদ্যোগ নিয়ে বাড়াচ্ছে হাসপাতালের সক্ষমতা। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শয্যা ও আইসিইউ সংখ্যাও। বিস্তারিত সাজেদা সুইটি রিপোর্টে। প্রতিদিনই এই পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। করোনা টেস্ট করতে ভিড়, সিটগুলো পূর্ণ, আইসিইউ তো রীতিমতো সোনার হরিণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। টেস্ট আরও বাড়ানো গেলে শনাক্তের হারও যে আরও অনেক বেড়ে যেত তা বলাই বাহুল্য। চারদিকে অনেক নেই আর নেই এর ভিড়ে আছে বলার চেষ্টা করছে হাসপাতালগুলো। যার যার সাধ্য মতো শয্যা ও আইসিইউ বেড বাড়ানোর চেষ্টা করছে ক্রমবর্ধমান বেগতিক অবস্থা সামলাতে। মহাখালীতে যে প্রতিষ্ঠানটি করোনা আইসোলেশন সেন্টার হিসেবে কাজ করছিল এতদিন, সেখানেই চলছে নতুন এ কর্মযজ্ঞ। তৈরি হচ্ছে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল। 251টি আইসিইউ ও এইচডিইউ শয্যা থাকবে এতে। 1200 শয্যার সবগুলোতেই থাকবে অক্সিজেন সুবিধা। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম অলরেডি আমাদের ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে, এখন অন্য জায়গাগুলোতে আমরা চালু কাজ করছে। অ্যাকচুয়ালি প্রায় 200-এর উপরেই আমাদের আইসিইউ সাপোর্টের এরিয়া নিয়ে আমরা কাজ শুরু করছি, এটাই আমরা বলতে পারি। আদার দেন দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা কিন্তু এখানেই আমরা ম্যানেজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর সরকারি হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা বাড়িয়ে 200-রও বেশি এবং সাধারণ শয্যার সংখ্যা প্রায় 5000 করার নির্দেশনা দিয়ে রেখেছে সরকার। চলতি সপ্তাহের মধ্যেই আইসিইউ শয্যা দ্বিগুণ করার কাজ শেষ হওয়ার কথা। কোভিড রোগীর চাপ ও সরকারি নির্দেশনার ধারাবাহিকতায় এরই মধ্যে 100 শয্যার করোনা ইউনিট হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে। অক্সিজেন সুবিধা সহ 50টি শয্যা এরই মধ্যে প্রস্তুত। সেন্ট্রাল অক্সিজেন লাইন সহ যে করোনা ওয়ার্ডের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আছে। পাশাপাশি মাইল্ড এবং মডারেট যেগুলো পেশেন্ট আসবে সেই পেশেন্টগুলোকে আমরা ম্যানেজমেন্ট দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় সব মিলিয়ে হাসপাতালটি অতিরিক্ত 150টি করোনা বেড, 10টি আইসিইউ বেড এবং 20টি কেবিন বাড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা আছে 2,555টি আর আইসিইউ শয্যা আছে 128টি। বেসরকারি হাসপাতালগুলোতে 772টি সাধারণ ও 180টি আইসিইউ শয্যা রয়েছে। সংকট মোকাবেলায় হাসপাতালে সেবা বাড়িয়ে জনভোগান্তি ও মৃত্যু হার কমানোর উদ্যোগ চলছে। কিন্তু সবকিছুর মধ্যেই মনে রাখতে হচ্ছে আক্রান্তের হার কমাতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নাই। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। কঠিন এক বাস্তবতা করোনা হাসপাতালগুলোতে। শয্যা সংকট তীব্র আর আইসিইউর জন্য হাহাকার। স্বজনদের কাঁদিয়ে অনন্তকালে পাড়ি জমানো মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। মনিরুল ইসলামের রিপোর্ট। প্রচণ্ড শ্বাসকষ্টে থাকা সেলিনা আক্তারকে লক্ষ্মীপুর থেকে ঢাকায় এনে স্বজনরা ঘুরেছেন অন্তত 6টি হাসপাতাল। সর্বশেষ ঠাঁই হয় কুড়িমিটুলা হাসপাতালের জরুরি বিভাগে। লক্ষ্মীপুর থেকে রেফারেন্স করছে ঢাকা মেডিকেল। রাত্রে বিভিন্ন হাসপাতাল গেছি, সিট পাই নেই। তারপরে রাত্রে একজন বলছে যে এই হাসপাতালে সিট আছে, এখানে আসি, এখানেও সিট নেই। সেলিনা শুধু নন, এখানে অপেক্ষায় আরও কয়েকজন। সিট খালি হলেই ভেতরে যেতে পারবেন। উনি আমার বাবা, ওনার শ্বাসকষ্টটা ক্রমেই বাড়তেছে আর কি কয়েকদিন যাবৎ। এখন যে ওনাকে এখানে ভর্তি করাবো আর কি, এখনো বলতে পারছি না, কারণ এখানে বলতেছে যে বেডের খুব সংকট। আগের দিন সন্ধ্যায় হাসপাতালের ভেতরে মফিদুল হককে ঢোকাতে পেরে অনেকটা স্বস্তি ফিরেছিল পরিবারে, কিন্তু সেখানেও পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট না পেয়ে আর বাঁচানো যায়নি তাকে। করোনা ইউনিটে নিয়ে যাওয়ার পর অক্সিজেন পাচ্ছিল না, নার্সদেরকে বলা হয়েছে, নার্সরা বলতেছিল ওয়ার্ড বয়ের কথা, মানে টোটালি কোনো অক্সিজেন সাপোর্ট ছিল না। পরে সকালবেলা মারা গেছে। কুয়েত মৈত্রী হাসপাতালও একই অবস্থা। অনেক রোগীকে ফিরতে হচ্ছে শয্যা খালি না থাকায়। প্রতিদিনই মারা যাচ্ছেন কোনো না কোনো রোগী। রাজধানীর 3টি হাসপাতালে গত 10 দিনের করোনা মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় কুড়িমিটোলায় গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন 6 জন রোগী। ঢাকা মেডিকেলে 4 জন এবং কুয়েত মৈত্রীতে 2 জন করোনা রোগীর মৃত্যু হচ্ছে প্রতিদিন। হাসপাতালে মারা যাওয়া রোগীদের দাফন কিংবা সৎকার করে যে কয়েকটি সংগঠন, এর অন্যতম আল মারকাজুল ইসলামী। তাদের অভিজ্ঞতাও ভয়াবহ। মেসেজগুলো তো ডেট হওয়ার পরই মেসেজ আসে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেসেজগুলো আসে, তো সেই মেসেজ আমি হিসাব করলাম। তো প্রতিদিন আমরা এমন হিসাব করি 40, 45, 50 এরকম মেসেজ আসতেছে। হাসপাতালের এই করুণ অবস্থা অন্যকে কি সচেতন হতে নাড়া দেয় না? মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাত সহ রপ্তানিমুখী শিল্পের সঙ্গে জড়িত কলকারখানা প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউনের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিজিএমইএর। রোববার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার দাবিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বস্ত্র ও পোশাক খাতের 4 শীর্ষ সংগঠনের নেতারা। গত বছরের লকডাউনের প্রভাব এখনো কাটেনি দেশের অর্থনীতিতে। করোনা পরিস্থিতি সামাল দিতে 14 এপ্রিল থেকে আবারও কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। এমনকি বন্ধ রাখার প্রস্তাব আছে রপ্তানিমুখী কলকারখানাও। তবে রোববার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে রপ্তানিমুখী শিল্পের সাথে যুক্ত সব শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাক শিল্প, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউনের বাইরে থাকবে। ডিসিশনটা যেটা হয়েছে যে এটা ক্যাবিনেট সেক্রেটারি আন্ডারে ইন্টারমিনিস্ট্রিয়াল সবাইকে নিয়ে সরকারি সব পর্যায়ে আলোচনা করে বিচার বিবেচনা করে এটা ডিসিশন হয়েছে। এর আগে শিল্প কারখানা লকডাউনের আওতামুক্ত রাখা না হলে বাতিল হয়ে যাবে সব ক্রয়াদেশ, মুখ থুবড়ে পড়বে দেশের রপ্তানি খাত। এই আশঙ্কা প্রকাশ করে রোববার সংবাদ সম্মেলন করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শ্রমিকদের সুরক্ষায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতিও দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। আমাদের আশঙ্কা লকডাউনের প্রথম দিন থেকেই ব্যাপক সংখ্যক শ্রমিক শহর ছাড়তে পারেন, তবে তা দেশব্যাপী সংক্রমণের ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দেবে। আগামী ঈদে শ্রমিকের বেতন ও বোনাসের বিষয়টি
বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক ও স্পর্শকাতর। 87% শ্রমিক বলেন তাদের কারখানায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 94% শ্রমিক বলেন তারা স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহিত। এবং প্রায় $2 বিলিয়ন অর্ডার অন প্রসেসে আছে। গত বছরের মতো স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরো কঠিন কোনো আরোপ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলি যে চালু থাকে আমরা ইনশাল্লাহ ভালো করব। গত বছরের লকডাউনে তৈরি পোশাক খাতে স্থগিত কিংবা বাতিল হয় $318 কোটি বেশি ক্রয় আদেশ। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয় 2019-20 অর্থ বছরে প্রায় $600 কোটি রপ্তানি আদেশ হারিয়েছে পোশাক খাত। আমাদের রপ্তানি মোড়কগুলো যাতে সামগ্রীগুলো যাতে স্টক থেকে পরবর্তীতে তারা নেবেন, এই লকডাউনে পুরাপুরি এই সুযোগটি তারা সদ্ব্যবহার করবেন এবং এটি কিন্তু অটোমেটিক্যালি হোল্ড করে দিয়ে তারা ক্যান্সেলেশনে যাবেন অথবা। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ঢিলে ঢালা লকডাউনের শেষ দিনে রাজধানীর সড়কগুলোতে ছিল বাড়তি চাপ আর কেনাকাটা করতেও নেমেছেন অনেকে। তবে মার্কেটের থেকে সড়কের পাশে সরু পথেই যেন ক্রেতা বেশি। আমিনুল ইসলামের রিপোর্ট। রোববার দুপুর নিউ মার্কেট এলাকা। দেখে বোঝার উপায় নেই, দেশে প্রতিনিয়তই সংক্রমণ বাড়ছে করোনার, একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও। চন্দ্রিমা নূর ম্যানশনের সামনে এত মানুষের কেনাকাটা থাকতেও অনেকটা বিপরীত অবস্থা ভিতরে। কাস্টমার নেই, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দোকানদারি করতেছি, কিন্তু তারপরও আমাদের মার্কেটের ভিতরে কাস্টমার নেই। বেলা বাড়ার সাথে সাথে শপিং মলগুলোতে ক্রেতা কিছুটা বাড়ে। স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা করতে চান ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে চলা না চলা এটা মানুষের মানসিকতার উপরে নির্ভর করে। আমরা ব্যবসায়ী সমিতি, মালিক সমিতি হিসাবে আমরা শতভাগ চেষ্টা করতেছি। সর্বাত্মক লকডাউনের আগে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকছে ব্যবসা প্রতিষ্ঠান। তবে সর্বাত্মক লকডাউনের আগেই যেন সব কাজ সারতে ব্যস্ত হয়ে পড়েছে নগরবাসী, তাই রোববার রাজধানী জুড়ে এই যানজট। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। মিতা হকের প্রয়াণের সংবাদ। শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মিতা হক। ছায়ানটে শেষ শ্রদ্ধা জানানোর পর কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। শুধু গাইতেন না তিনি, রবীন্দ্রসঙ্গীত যাপন করতেন। মিতা হক সঙ্গীতেই বাঁচতেন। বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তিনি। চাচা ওয়াহিদুল হক, ওস্তাদ মোহাম্মদ হোসেন খান, সঞ্জিদা খাতুনের প্রিয় ছাত্রী ছিলেন। 1990 সালে প্রকাশিত হয় রবীন্দ্রসঙ্গীতে মিতা হকের প্রথম অ্যালবাম আমার মন মানে না। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 200টি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে একক অ্যালবাম আছে মোট 24টি। 2016 সালে পেয়েছেন শিল্পকলা পদক এবং 2020 সালে 21 পদক। নিজেরা মানুষ হওয়া এবং আর 10 জনকে মানুষ করে গড়ে তোলা। সুরতীর্থ নামে একটি গানের স্কুলও রয়েছে তার। একসময় ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন। সঙ্গীত জীবনে তার আরেক অর্জন অসংখ্য মানুষের অনুরাগ। তাই তো বিদায় বেলায় এমন অশ্রু, গান ও ফুলের শ্রদ্ধা ছায়ানটের শিল্পীদের। একমাত্র কন্যা জয়িতা জানান, মিতা হক 5 বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। তবু নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন, কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন। হাসপাতালে আনার পরে জানা যায় যে স্ট্রোকের সঙ্গে ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল, আর ওনার রক্তেও একটা সংক্রমণ দেখা গেছে। করোনা যে কত মানুষকে নিয়ে যাবে আর যে কত এরকম আমাদের অভাব ঘটবে। মিতা হকের জন্ম 1962 সালের সেপ্টেম্বরে ঢাকায়। সঙ্গীত ও জীবনের সঙ্গী ছিলেন প্রয়াত অভিনেতা খালেদ খান। ওয়াহিদ ভাইয়ের কাছে আমরা গান শিখেছি, খালেদ খান, মিতা হক আর আমি। মিতার গান শুনে আমার সকাল শুরু হতো,
আমার রাত শেষ হতো। অনেক যত্ন করে গানটা শিখিয়েছেন, কিভাবে চুল বাঁধতে হবে, কিভাবে টিপ পরতে হবে, কিভাবে শাড়ি পরতে হবে। মিতা হকের ব্যক্তিত্বের বিস্তার কেবল সঙ্গীতে নয়, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে যাবে বহুকাল। শুধু সঙ্গীতের ক্ষেত্রে শূন্যতা নয়, আমাদের চেতনার ক্ষেত্রেও একটা শূন্যতা তৈরি হচ্ছে। বেলা 11টায় ছায়ানটে শেষ শ্রদ্ধা জানানোর পর মিতা হকের মরদেহ নেওয়া হয় কেরানীগঞ্জের বড় মনোহারিয়ার গ্রামের বাড়িতে। বাদ জোহর জানাজা শেষে সেখানে বাবা মায়ের কবরের পাশে সমাধি হয় তার। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এই অঞ্চলে সন্ত্রাসবাদ মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সেনাবাহিনীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করেছে সেনাপ্রধানদের বহুজাতিক সেমিনার আর্মি চিফস কনক্লেভ। সেনা সদরে অনুষ্ঠিত সেমিনারে জাতিসংঘের শান্তি মিশনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী প্রধানগণ, ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অপারেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, মালি ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ফোর্স কমান্ডার সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষীদের ভূমিকা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এই সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। সেমিনার শুরুর আগে শিখা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধের শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমন্ত্রিত অতিথিরা। বাইজিস্টের বিরতি নিচ্ছি এবার, এরপর জানিয়ে ফিরছি। পাহাড়ে এবার হচ্ছে না বৈশাখী। সর্বাত্মক লকডাউন সামনে রেখে বাজারে ভিড়, পেঁয়াজ সহ সবজির দাম চড়া। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। করোনার কারণে পাহাড়ে এবার হচ্ছে না আদিবাসীদের প্রধান উৎসব বৈশাখী, থাকছে না কোনো আনুষ্ঠানিকতাও। বিজু, সাংরাই, বৈশুখ, বিশু, বিহু ও বাংলা নববর্ষ সহ বিভিন্ন উদযাপন কমিটির পক্ষ থেকে তাদের অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়েছে। আগামীকাল বৈশাখী উৎসবের প্রথম দিন, দিনটি চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গাদের ফুল বিজু। পরের দিন চৈত্র সংক্রান্তির মূল বিজু, আর নতুন বছরের প্রথম দিনকে মারমারা সাংরাই নামে পালন করে। প্রতি বছরই এই তিন দিন পাহাড়ি জনপদ থেকে থাকে আনন্দ উৎসবে মুখর। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও সামাজিক দূরত্ব বজায় রেখে নদীতে ফুল ভাসাবে আদিবাসীরা। অতিথি আপ্যায়ন সহ সাংরাই উৎসবও হবে সীমিত পরিসরে, তবে হবে না জলকেলি উৎসব। এবার ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। নির্ধারিত সময়ের দুদিন আগেই আগামীকাল সোমবার শেষ হতে যাচ্ছে অমর একুশে বইমেলা 2021। মহামারীতে বিধ্বস্ত এ সময়ে বইমেলার আয়োজন নিয়ে নানা কথা থাকলেও শেষ পর্যন্ত বইপ্রেমীদের প্রাণের দাবি মেনে মেলা অনুষ্ঠিত হলো প্রায় এক মাসেই। তবে শেষ সপ্তাহে বইমেলায় পাঠক ও ক্রেতাদের উপস্থিতি ছিল খুব কম। সময় বদলে যাওয়ায় রোববারেও লকডাউনের কারণে বইপ্রেমীদের অনেকেই মেলায় আসতে পারেননি, তাই প্রকাশকদের বই বিক্রির সংখ্যাও ছিল অনেক কম। ক্ষতির আশঙ্কায় মেলার শেষ দিনগুলো পার করছেন অধিকাংশ প্রকাশক। তবে এত কিছুর পরেও বইমেলা হয়েছে, তাতেই খুশি বইপ্রেমীরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দ্বিতীয় ধাপের লকডাউনের খবরে পেঁয়াজ সহ সবজির দাম বেড়েছে রাজধানীর পাইকারি বাজারে। এর প্রভাবে খুচরা বাজারে কোনো কোনো সবজির দাম হাঁকা হচ্ছে দ্বিগুণেরও বেশি, অভিযোগ ক্রেতাদের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে রিপোর্ট করছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। লকডাউনের প্রথম দিনে রাজধানীর পাইকারি বাজারগুলোতে দাম কমে অর্ধেকে নামলেও দ্বিতীয় ধাপের লকডাউনের অজুহাতে হয়েছে তার উল্টোটাই। ব্যবসায়ীরা বলছেন পণ্যবাহী ট্রাক কম আসায় আমদানি কম হচ্ছে, তার উপর চাহিদা বেশি। কালকে পাইকারি ভেন্ডি কিনলাম আমরা যাইয়া 25 টাকা, আজকে কিনলাম 45। লকডাউনের কারণে অনেক ক্রেতার বাড়িতে পণ্য মজুদের প্রবণতার সুযোগ নিচ্ছেন খুচরা বিক্রেতারাও। যার লাগে 5 কেজি সেখানে 10 কেজি, তো বাড়বে না কি কমবে? পাইকারি 5-6 টাকা কেজির ভার বাড়তি, খুরশি দোকানদারটা আরো বাড়িছে। একদিকে লকডাউন, অন্যদিকে রমজান। কম দামে পণ্যের আশায় পাইকারি বাজারে এলেও হতাশ ক্রেতারা। রোজা লকডাউনের জন্য বেশি করে কিনবো বলে বাজারে আসছিলাম, এসে দেখি ডবল দাম। কি কিনবো? খুচরা প্রায় ডাবলের কাছাকাছি, তরি তরকারির দাম অনেক বেড়ে গেছে। পেটের দায় মেটাতে তবু করোনার আতঙ্ক নিয়েও ভিড় ঠেলে আসা। লকডাউনে না খেয়ে থাকতে পারবো না, কি হয় না হয় এটা আতঙ্কের ভিতরে। বাল বাচ্চা আছে, তাদেরকেও খাওয়ান লাগবে, নিজেরও খাওয়া বাঁচতে হবে। লকডাউনের অজুহাতে কেজিতে 10 টাকা বেড়ে 170 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। বাজারে এমন লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চোখে পড়েনি সরকারি মনিটরিং। এর ওপর ক্রেতা বিক্রেতারাও মানছেন না স্বাস্থ্যবিধি। লকডাউনকে ঘিরে বাজারে ভিড় বেড়েছে, কিন্তু বাজারের যে তদারকির ব্যাপার ছিল, মনিটরিং এর ব্যাপার ছিল, সেটা দেখছি না। তারা বলছেন কেবল লকডাউন দিলেই চলবে না, লকডাউনের খবরে এমন তড়িঘড়ি করে বাজারের হিড়িক কমাতে হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয়ও নির্ধারণ করতে হবে সরকারকে, তবেই সম্ভব একাধারে বাজার এবং করোনা নিয়ন্ত্রণ। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবার মেজর প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কয়েকটি হাওরের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধর্মপাশা উপজেলা সদর, পাইকুরাটি, শেলবরস, সুখাইর রাজাপুর দক্ষিণ ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কয়েক শতাধিক গ্রামের বিভিন্ন হাওরে অন্তত 4 থেকে 5,000 হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগের দাবি 1455 হেক্টর জমির বোরো ধান ও 150 হেক্টর জমির পাটের চারা আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান ধানের জমিতে কয়েক ইঞ্চি শিলাস্তূপ পড়ে আছে। উচ্চ ফলনশীল জাতের BR28 ও BR29 জাতের অন্তত 60 থেকে 70 ভাগ ধান ঝরে গেছে। ক্ষতি হয়েছে পাটের চারারও। বাজিস্ট বিরতি নিচ্ছে, আবারও এরপর জানিয়ে ফিরছি। ইরানের পরমাণু স্থাপনায় দুর্ঘটনা। টেস্ট সিরিজ খেলতে কাল শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশে বাইরের খবর জানাবো। ইরানের ভূগর্ভস্থ নাতানাজ পরমাণু স্থাপনায় দুর্ঘটনা ঘটেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের পরমাণু জ্বালানি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালাভান্দি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনাটিতে বৈদ্যুতিক সার্কিটে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি, তদন্ত চলছে। এদিকে শনিবার জাতীয় পরমাণু প্রযুক্তি দিবসে নাতানাজ পরমাণু চুল্লিতে অত্যাধুনিক মডেলের নতুন বেশ কিছু সেন্ট্রিফিউজে গ্যাস সরবরাহ করছে ইরান। পাশাপাশি নিজেদের বেশ কিছু অগ্রগতির খবরও জানিয়েছে দেশটি। তাদের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা তুলে ধরতেই এই উদ্যোগ ছিল ইরানের। নাতানাজায় অত্যাধুনিক সেন্ট্রিফিউজ পরিদর্শন করে
পরমাণু বিস্তার রোধের অঙ্গীকারের কথা আবারও বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এবার খেলার খবর। টেস্টের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শ্রীলঙ্কা নিজেদের মাটিতে কঠিন প্রতিপক্ষ, তারপরও অতীতের ফলাফল নিয়ে না ভেবে বর্তমানে চোখ রাখতে চান সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক। বুধবার থেকে কঠোর লকডাউনে আছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে টাইগাররা। সেই সিরিজের প্রস্তুতি হিসেবে রোববার মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন মুমিনুল তামিমরা। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হার, এরপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-20 সিরিজ হারে আত্মবিশ্বাস যে অনেকটাই তলানিতে, তাতে কোনো সন্দেহ নেই। আত্মবিশ্বাস ফেরাতে কি হেড কোচের সঙ্গে আলাপচারিতায় পেসার শরীফুল ইসলাম? তবে অধিনায়ক মুমিনুল হকের মূল্যায়ন অবশ্য ভিন্ন। শুধু শরীফুল নন, আগে সিরিজগুলোতে বোলারদের পারফরমেন্সে সন্তুষ্ট তিনি। লাস্ট 5-6 সিরিজে পেস বোলার স্পিনার সবাই ওই হিসেবে চিন্তা করা, পেস বোলারদের স্পিনারদের নিয়ে বোলারদের নিয়ে বিশেষ করে বোলারদের আমি খুব হ্যাপি। করোনা মহামারীর কারণে প্রস্তুতিতে ঘাটতি ছিল। যারা জাতীয় লিগ খেলেছেন তারা কিছুটা হলেও প্রস্তুতির ঘাটতি মেটাতে পেরেছেন, অভিমত মুমিনুল হকের। প্রেশার বলতে আপনি যখন একটা এই যে এতগুলো মানুষ আছে, এতগুলো আপনার লোক আছে, পুরো দেশ আছে, আপনি একটা দেশে রিপ্রেজেন্ট করতেন ইন্টারন্যাশনাল লেভেলে, তো আপনাদের একটু তো প্রেশার থাকবে, আর একটু প্রেশার আপনার নিতেই হবে যখন রেজাল্ট করবে না। বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান এখনও সমৃদ্ধ নয়, সেটি চাপ নয়। কিভাবে উপভোগ করছেন জানালেন অধিনায়ক। ওয়ানডে যারা খেলে তাদের জন্য তো ডিফিকাল্ট, কারণ তারা খেলে আসছে। যারা টেস্ট খেলে তারা 2টা 4 ম্যাচ খেলছে, তারপরে এর মধ্যে লাল বলে প্র্যাকটিস করছে। তো যারা রেগুলার খেলে তাদের জন্য মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে আমার কাছে মনে হয়। এবার শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান না তারা। সেখানে 2 দিনের প্রস্তুতি ম্যাচ দেখেই সেরা 11 নির্বাচন করতে চায় টিম বাংলাদেশ। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।